একটি প্রতিশ্রুতিও তারা বাস্তবায়িত করেনি। তারা বলেছিল বামফ্রন্ট সরকারের সময়ে 50,000 শূন্য পদ সৃষ্টি হয়েছে, সরকার এগুলো পূরণ করছে না। আমরা সরকারে আসলে পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেব 1 বছরের মধ্যে 50,000 শূন্য পদ আমরা পূরণ করব। এবং এর সঙ্গে তাদের প্রতিশ্রুতি ছিল আমাদের রাজ্যে শূন্যপদ তো হবেই, চাকরির মেয়াদ শেষ হবে, চাকরি থেকে অব্যাহতি নেবেন, সেই পদ শূন্য হবে, কিন্তু যে বছরে শূন্যপদ তৈরি হবে সেই বছরই পদ আমরা পূরণ করব, এখানে শূন্যপদ জমতে আমরা দেব না। অভিজ্ঞতা কি? ধারে কাছেও নাই, তার ধারে কাছেও নাই। দ্বিতীয় যেটা, সেটা ছিল শিক্ষক ক্যাডার কর্মচারীদের 7 সেন্ট্রাল পে কমিশন দেবে। তারা ভীষণভাবে উত্তেজিত, মোহগ্রস্ত, প্রলুব্ধ এবং অঙ্কটঙ্ক করতে শুরু করেছেন। বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বউদের বুঝাবার চেষ্টা করছেন। হয়তো আমাদেরই কি সাধারণ সমর্থক ছিলেন, মিছিল টিছিলে যাও, কিন্তু এবার ফুটটা পদ্মে দিতে হবে। কেন? বলে এই যে হিসেব করে দেখেছি, কাঁচা ঘর পাকা হবে, পাকা একতলা ঘর দুতলা হবে, সাইকেল চালাচ্ছি স্কুটার হবে, স্কুটার চালাচ্ছি অ্যাম্বাসেডার হবে। এই ধরনের মানে একটা কল্পনার মানে ফানুস জাল, এই প্রতিশ্রুতির উপর ভিত্তি করে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক কর্মচারী পরিবারের মানে নেতৃত্ব যারা, তারা কিন্তু নিজেরা প্রলোভনের ফাঁদে পা দিয়ে বাড়ির লোকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কোথায়? এই তো 3 দিন আগে বিধানসভায় 3% দিয়ে দিল, দিয়ে বলল এটা পূজার উপহার, বাকি থাকলো কিন্তু আরো 22%। সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে 58%। এই পরিস্থিতিতে এখন শিক্ষা কর্মচারীরা তারাই প্রশ্ন তুলছেন কিসের উপহার? এটা তো জিনিসপত্রের দরদাম বৃদ্ধির কারণে আমার যে বেতনটা ক্ষয়ে যাচ্ছে এটা পুষিয়ে দেওয়ার জন্য, এটা আদি অনাদিকাল থেকে চলে আসছে। এখানে মানে ডিয়ারনেস অ্যালাউন্স দিয়ে এটার যে ক্ষতিটা পুষিয়ে দিতে হবে। আপনি বলছেন উপহার, আপনি এই শব্দ প্রত্যাহার করুন। আর এই যে বাকি 22% এটা কবে দেবেন? এবং তারা একটা নির্দিষ্ট মাস উল্লেখ করেছেন এবং এটার সঙ্গে তারা যুক্ত করেছেন আমাদেরকে কমিট করা দেওয়ার প্রশ্নে যদি অবস্থান নেন আপনারাও পরবর্তী সময়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার যে ফিনান্স কমিশন, তারা 16 কি 17 নম্বর ফিনান্স কমিশন, তাদের কাছে আপনার কিন্তু ভবিষ্যতের 5 বছরের জন্য অর্থনৈতিক যে দাবি দেওয়া সেটা এস্টাবলিশ করতে সুবিধা হবে। তারা শুধু তাদের কথা বলেনি, সরকারের সুবিধার জন্য বলেছে। তাহলে 7 সেন্ট্রাল পে কমিশন কোথায় কার্যকরী করলো? তারাই তো এখন মানে লজ্জায় মাথা নত করে 7 সেন্ট্রাল পে কমিশনের কথা আর বলছেন না। এখন 10,323 সবচেয়ে বেশি তাদেরকে বিভ্রান্ত করেছে। এমনকি সুপ্রিম কোর্টে যে আমরা মামলা নিয়ে গেলাম, এমন একটা বেঞ্চে, ডাবল মেম্বার বেঞ্চে গেছে, সুপ্রিম কোর্ট চত্বরে ঢুকলি বলে এটা তো বিজেপি RSS এর বেঞ্চ। এবং আমাদের বন্ধুরা যারা এই মামলাটা তখন লড়ছিলেন, এখান থেকে তদবির তদারকি করছিলেন, এবং এই সার্ভিস ম্যাটারের মামলায় সুপ্রিম কোর্টের সবচেয়ে সেরা যিনি অ্যাডভোকেট ছিলেন, তিনি অবশ্য প্রয়াত হয়েছেন, বয়স্ক, তাকে দিয়ে আমরা মামলাটা লড়ছিলাম। তার বক্তব্য হচ্ছে তার মধ্যে যা মেরিট আছে আমাদের না জিতবার কোনো কারণ নেই। হাইকোর্ট পলিটিক্যালি মোটিভেটেড হয়ে সিদ্ধান্ত নিয়েছে, এখানে আমরা নিশ্চয়ই রিলিফ পাবো। কিন্তু আলটিমেটলি এটা RSS, বিজেপি, এবং এরা এখানে ইলেকশনের আগে ক্যাম্পেইন করেছে কি করে সুপ্রিম কোর্টে মামলা জিতে আমরা দেখে নেব, আমরা থাকতে এরা চাকরি পাবে না। এই তো ছিল। কিন্তু আমাদের এই শিক্ষক কর্মচারী বন্ধুদের, শিক্ষক পরিবারের 10,323 একটা বড় অংশ বিভ্রান্ত হয়েছে। এখন তো কানেই তুলছে না। এরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে পর পুলিশ তেড়ে আসছে, কামান, জল কামান ছুটছে, লাঠি নিয়ে তাড়া করছে, সেখানে কাঁদানে গ্যাস ছুটছে, এবং তারপর শেষ পর্যন্ত তাদের উপরে লাঠি নিয়ে আঘাত পর্যন্ত করছে, গ্রেপ্তার করছে, থানায় নিয়ে আটকে রাখছে। ওই আমাদের পুলিশের যে হেডকোয়ার্টার সেখানে নিয়ে গিয়ে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখছে।
তাহলে কোথায় প্রতিশ্রুতি? এবং 10,000 চাকরি মানে তাদের পরিবারে 5 জন করে লোক আছে, এখানে 50,000, এর মধ্যে 35 থেকে 40,000 ভোটার। তারা তো হিসাব ক্যালকুলেশন করে এগুলি বলার চেষ্টা করেছে। এখানে ন্যূনতম মজুরি রেগা 340 টাকা করবে, তো 7.5 বছর হয়ে গেল, এখনো তো 300 টাকাই হলো না, তারও নিচে। কাজ কোথায়? কাজ থাকলে তো মজুরির প্রশ্ন আসবে। বামফ্রন্ট সরকার থাকার সময় হরে গড়ে 85 থেকে 92 দিন পর্যন্ত আমরা তুলেছিলাম। কোনো কোনো জায়গায় ট্রাইবাল এলাকাতে 100 দিনের উপরে হয়েছে, তার জন্য কতগুলি স্পেশাল ফুটিং ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও হেল্প করতো। মজুরি কাজের শেষে 1 থেকে 1.5 মাসের মধ্যে হাতে আমরা মজুরি তুলে দিতাম। এখন কাজও নাই, কাজ করার পর মাসের পর মাস মজুরি হাতে যাচ্ছে না, পরিবারগুলো অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছে। কাজে এই যে প্রশ্নটা এখানে বলা হলো, আমি বিস্তৃত বললে তো অনেক সময় চলে যাবে। তা এই যে মানে প্রতিশ্রুতিগুলি, এগুলো একটাও তারা বাস্তবায়িত করেনি, বরং উল্টো পথ ধরে যাচ্ছে। কিরকম? স্কুল গ্রামে গ্রামে নিয়ে গেছিল বামফ্রন্ট সরকার। বিশেষ করে আমি বলছি, উপজাতি অধ্যুষিত এলাকা থেকে অভিভাবকরা 2-3 এসে মুখ্যমন্ত্রীর কোয়ার্টারে গিয়ে বসতো, মুখ্যমন্ত্রী আমাদের এলাকায় একটা স্কুল করে দাও, এভাবেই তার কথা বলতেন। জিজ্ঞাসা করতাম যে আপনাদের এখানে কত পরিবার আছে, তারা হিসাব করে যা বলতেন 100-150 পরিবার। বলেই বলতেন পরিবারের সংখ্যা কম বলে কি আমাদের বাচ্চারা পড়তে পারবে না? 5 কিলোমিটার 6 কিলোমিটার দূরে গিয়ে তারা কি করে পড়বে? আমি তখন তাদের বলতাম, আমি তথ্য রাখার জন্য বলছি, আপনি 100 কেন 50 পরিবার হলো এখানে স্কুল করতে আমরা বাধ্য, আমরা করব। এইভাবে ট্রাইবাল এলাকা, মুসলিম অধ্যুষিত এলাকা, তফসিলি অধ্যুষিত এলাকা, প্রধানত গ্রামের মধ্যে এই জায়গাগুলো অবহেলিত ছিল। এখানটাতে সবচেয়ে বেশি উদ্যোগ নিয়ে আমরা স্কুল বসিয়েছি। ছাত্র সংখ্যা তখনও যে খুব বেশি ছিল ঘটনা তা না। এরা সরকার আসার পরে কী করছে, স্কুল 3-4টা স্কুল একসাথে করে বাস করে একটা স্কুল করছে। একটাই তো খারাপ, যেটা স্কুল বন্ধ করে দিচ্ছে। এবং এই যে একটা স্কুল করছে, কোথাও কোথাও একটা হোস্টেল করছে, তাতে 10-12 কিলোমিটার দূর থেকে বাচ্চাদের নিয়ে রাখার চেষ্টা করছে। হোস্টেলের খাবার খেয়ে বাচ্চাদের পক্ষে ক্লাস করা সম্ভব না। বিশেষ করে ট্রাইবেল ছেলেমেয়েরা তো এই খাওয়ায় অভ্যস্ত না, কেমন না। এখন কি দেখা যাচ্ছে, স্কুলে মাস্টারমশাই নেই। এই যে স্কুল কমালো, তারপরে স্কুলে মাস্টারমশাই নাই, অধিকাংশ স্কুলে হেডমাস্টারমশাই নাই। এবং এই সঙ্গে যেটা দাঁড়াচ্ছে, শিক্ষক, ক্যাডার, কর্মচারী সব মিলিয়ে বামফ্রন্ট সরকার 2018 পর্যন্ত যখন কাজ করে গেছে, তাতে শিক্ষক কর্মচারীর সংখ্যা যেটা ছিল প্রায় 1,65,000 থেকে 68,000, এখন সেটা নেমে কোথায় এসছে? এখন সেটা সম্ভবত 1,10,000 থেকে 12,000 এসে দাঁড়িয়েছে, 35 থেকে 40,000 সংখ্যাই কমিয়ে দিয়েছে। তাহলে প্রতিশ্রুতি রূপায়ণ করতে হয়তো উল্টো পথে হাঁটবার চেষ্টা করছে। ইন্টারভিউ 4 বছর 5 বছর আগে ইন্টারভিউ নিয়েছে, রেজাল্ট আউট করছে না। আবার কিছু কিছু রেজাল্ট আউট করছে কিন্তু তাদের নিয়োগ করার ব্যবস্থা করছে না। এরা যখন কথা বলতে যেতে চাইছে, তাদেরকে মন্ত্রীর সঙ্গে কথা বলতেই দিচ্ছে না, কথাই বলতে দিচ্ছে না। এরপরে 2-3বার যাওয়ার পর যখন কথা বলতে দিচ্ছে না, বিরক্তি প্রকাশ করে মন্ত্রীর বাড়ির সামনে যখন বসে যাচ্ছে, লাঠিবাটা করছে, গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, মামলা রুজু করছে, থানায় আটকে রাখছে। এই জিনিসগুলো সেখানে তারা চালাচ্ছে। কাজেই এর পাশাপাশি যেটা সেখানে দেখা যাচ্ছে, চাকরিতে যা কিছু নিয়োগ করছে, মুখ্যমন্ত্রী আজ থেকে মাস 2 আগে সম্ভবত এই মানে মুক্তধারাতে ইঞ্জিনিয়ারিং পদে 100 কি 117 জনকে তারা মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রী হিসেব দিয়ে বলছে, এই পর্যন্ত আমরা 19,600 সামথিং চাকরি দিয়েছি। তার মানেটা কি? 7.25 বছর। তো 7.25 বছরও যদি আমি ধরলাম 20,000ই হয়, তাহলে বছরে কতজনের চাকরি হচ্ছে? এবং এরা রেগুলার পে স্কেলে অধিকাংশ না, এবং এদেরকে চুক্তির ভিত্তিতে নিচ্ছে। 10 মাস কাজের পর ছাঁটাই করে দিচ্ছে,
2 মাস পরে আবার তাদের সবাইকে না একটা অংশকে নিচ্ছে, আবার সেভাবে চাকরিতে তারা নেওয়ার চেষ্টা করছে। এটা কি চলছে? কাজে আমি যে কথা বলছিলাম, প্রতিশ্রুতির রূপায়ণ 293 ছেড়ে দিন, আমি যে 10টা 11টার কথা বললাম যা সবচেয়ে বেশি প্রলুব্ধ করেছিল, এগুলো ধারে কাছে নাই, বরং উল্টো পথে মানুষের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। অর্থনৈতিক কোনো রিলিফের প্রশ্ন নেই। ফলে মানে প্রতিশ্রুতির রূপায়ণ কি, এটাই তো অভিজ্ঞতা, এবং যে কারণে এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। ইঞ্জিনের সংখ্যা বাড়লেই যে গাড়ি ঠিকঠাক চলবে এটা কিন্তু মনে করার কারণ নেই। এক গাড়িতে যদি 3টার জায়গায় 4টা ইঞ্জিন লাগানো হয় তাহলে বুঝতে হবে গাড়িতে কোথাও গোলমাল আছে। সাধারণ বুদ্ধিতে বলছি আমি। কাজে এর থেকে বুঝে নেওয়ার চেষ্টা করুন মূল প্রবলেমটা কোথায়। যেটা বলছেন ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে, অভিজ্ঞতাটা কি? কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অর্ধাহারে দিন কাটাচ্ছে, অনাহারে দিন কাটাচ্ছে, অনাহার মৃত্যু হচ্ছে, সন্তান বিক্রি হচ্ছে, কাজের সন্ধানে ত্রিপুরায় যেহেতু কাজ নাই ত্রিপুরার বাইরে যাচ্ছে। এইরকম ঘটনাও আছে, দেশের বাইরে যাচ্ছে। দেশের বাইরে আমাদের সরকার থাকার সময়ও বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় অল্প বয়সের যুবকরা যারা লেখাপড়া তেমন একটা মনোযোগ দিয়ে করতো না, তাদের ছোট্ট একটা অংশ তারা বাইরে চলে যেত। ব্যাপারটা কিন্তু এখন এরকম না। তাদের কাছে এটা মানে এনজয়মেন্ট অফ লাইফের মতো ছিল। এখন পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে গেছে, দেশের বাইরেও কাজের সন্ধানে যাচ্ছে। ত্রিপুরার বাইরে যারা যাচ্ছে আমি তাদের কথাই বলছি, মারা যাচ্ছে, বেতন কম, ঘর ভাড়া দিতে হচ্ছে, দুবেলার খাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে, গেছেই শুধু নিজের খাওয়ার জন্য না, পরিবারের জন্য খানিকটা রিলিফ যাতে ফিনান্সিয়ালি দিতে পারে, কোত্থেকে টাকা দেবে, তারপরেও পাঠাচ্ছে। মারা যাচ্ছে, খবর পাচ্ছে, অধিকাংশ মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনতে পারেনি, কান্নাকাটি করছে। পাশের লোক যে জিজ্ঞেস করছে কি হচ্ছে, আপনারা কান্নাকাটি করছেন কেন, শোনার পরে বলছে এই তো অবস্থা, কি করে ছেলেটাকে আনবো আমি। 1-2 ক্ষেত্রে তবু এলাকার মানুষ চাঁদা তুলে যোগাযোগ করে ওখানে যাদের সঙ্গে কাজ করতো মৃতদেহকে রক্ষা করার জন্য বলেছে, ফিরিয়ে এনেছে। অধিকাংশ ক্ষেত্রে ডেড বডি ফিরিয়ে আনতে পারছে না, ওখানেই সমাধিস্থ করতে হচ্ছে, মৃত্যুর পর যা যা করতে হয় তাই সেখানে করছে। কোথায় যাচ্ছি আমরা? এটা কিসের, কটা ইঞ্জিনের সরকার চলছে? কোথায় প্রধানমন্ত্রী? হ্যাঁ ঠিক আছে, মুখ্যমন্ত্রী একজনের জায়গায় আরেকজন হয়েছেন, তাতে অবস্থার তো কোনো পরিবর্তন হচ্ছে না, এ তো খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। এখানে কি দেখা যাচ্ছে? জিনিসের দাম বাড়ছে, কালোবাজারি হচ্ছে, কৃত্রিম অভাব তৈরি হচ্ছে, খোঁজ নেই কেউ, ব্যবস্থা নেই কেউ। রেশনের দোকান, বাজারে যখন দাম বাড়ে, অস্থিরতা চলে, মানুষ যখন ন্যায্য দামে জিনিস পায় না, রেশনিং যে সিস্টেমটা এটা এই জায়গায় একটা রিলিফ দেওয়ার প্রশ্নে কার্যকরী ভূমিকা নেয়। রেশন ব্যবস্থাটাই তো ভেঙে পড়ছে। এখন শুনলাম, আমি একে থেকে জিজ্ঞেস করে জানলাম, পুজোর আগে বোধহয় দিন 10 আগে বলছে 2 কেজি করে চিনি দেবে, তারপরে তেল দেবে। তা আমি অনেককে জিজ্ঞেস করেছি এরকম যে চিনি তো দেবে, তেল তো দেবে, এগুলি কিনতে তো পয়সা লাগবে, এগুলো তো বিনা পয়সা না, তো রোজগার বাড়ছে বলে। এটা তো জিজ্ঞেস করলে পরে কেউ জবাব দেওয়ার লোক নাই। এই পূজার 1 বছরের মাথায় এসে পূজার সময় তুমি এই একটু করে চিনি, একটু করে তেল, কত কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, খুঁজি নাই কিছু। এই জিনিস চলছে। এবং সঙ্গে সঙ্গে আমরা কি লক্ষ্য করছি, বিদ্যুৎ উদ্বৃত্ত ভারতবর্ষের 4-5টা রাজ্যের মধ্যে যারা বিদ্যুৎ উৎপাদনে মানে প্রয়োজনের চাইতে অতিরিক্ত উৎপাদনে সক্ষম হয়েছে, ত্রিপুরা তার মধ্যে অন্যতম। একটা সময় ত্রিপুরায় কি ছিল, 2 থেকে 2.5 ঘন্টার বেশি বিদ্যুৎ ছিল না। সেখান থেকে এখন উদ্বৃত্ত গোটা উত্তর পূর্বাঞ্চল, এমনকি দিল্লি হয়ে
উত্তরপ্রদেশে বিদ্যুৎ নিয়ে যাওয়ার জন্য তখন কথা চলছিল। আমাদের ত্রিপুরার বিদ্যুৎ বাংলাদেশে সম্ভবত এখনও নিচ্ছে। আমাদের সময় প্রায় 65 থেকে 68 কোটি টাকা এই বিদ্যুৎ বিক্রি করে আমরা বাংলাদেশ থেকে পেতাম। এখন কি হচ্ছে? উদ্বৃত্ত তো কমেনি, চাইলে আমরা আরও বিদ্যুৎ বাড়াতে পারি। সেই ব্যবস্থা এই প্রজেক্টের মধ্যেই আমরা রেখেছি। এই জায়গায় এখন দেখা যাচ্ছে নড়বড়ে হয়ে গেছে বিদ্যুৎ। বিশেষ করে গ্রামে দেখা যাচ্ছে একবার যদি খুঁটি টুটি ভেঙে পড়ে যায়, তার যদি ছিঁড়ে যায়, মাসের পর মাস এই খুঁটি আর দাঁড়াচ্ছে না, তার আর লাগছে না। তাতে কি হচ্ছে? পানীয় জলের সমস্যা হচ্ছে, সেচের জলের সমস্যা হচ্ছে, এবং এর পরিণতিতে আবার গিয়ে ছড়া নালার জল খাচ্ছে, পেটের ট্রাবল হচ্ছে, অসুস্থ হচ্ছে, বেঘুরে বাড়া যাচ্ছে। এই জায়গায় চলে যাচ্ছে। এতে শুধু বিচ্ছিন্ন বিদ্যুতের প্রশ্ন না, যে এই যে জায়গাটায় চলে যাচ্ছে, হাসপাতাল ডাক্তার নাই, সংখ্যা কম, রুগী তো কমছে না, বরং এই পরিস্থিতির কারণে রুগীর সংখ্যা বাড়ছে। ডাক্তার কম, যা ডাক্তার আছে তার অনুপাতে নার্সও নাই, তার সংখ্যাও কম। নার্সের অনুপাতে যে স্বাস্থ্যকর্মী, হেলথ ওয়ার্কার, তারা ট্রেন্ড। এই তিন অংশ মিলে এই যে সিস্টেমটা, একটাকে বাদ দিলে আর একটা একলা একলা পারবে না, এখনও কম। তাহলে কি করে? প্রায় প্রতি মাসেই দেখছি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীও বক্তৃতা করে বলে যাচ্ছেন স্বাস্থ্য ব্যবস্থার ভীষণ অগ্রগতি হচ্ছে, বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা। এখন বিশ্বমানের বাইরে কোনো মানা হচ্ছে কিনা আমার অন্তত জানা নাই। মানুষের জীবনের অভিজ্ঞতা কি? জিবি হাসপাতালের অভিজ্ঞতা কি? আজিএম হাসপাতালের অভিজ্ঞতা কি? আমরা বামফ্রন্ট সরকার থাকার সময় গরিব মানুষকে সব ওষুধ বিনা পয়সায় দিতে পারতাম না, আগ্রহ থাকলেও পারতাম না। অন্তত 4টা-5টা জরুরি ঔষধ জীবনদায়ী, সেগুলি অন্তত গরিব মানুষকে আমরা বিনা পয়সায় দেওয়ার ব্যবস্থা করতাম। এগুলি পর্যন্ত বন্ধ। হাসপাতালে সাধারণ কাটাছিঁড়া করতে গেলে পরে সুই, সুতা, ব্যান্ডেজ, গজ, এগুলো রোগীকে কিনে দিতে হয়। কোথায় যাচ্ছি আমরা? আমি রাজ্য যখন ঘুরছি, ট্রাইবেল এলাকায় যখন যাচ্ছি, ট্রাইবেল মেয়েরা বলছে, আরে হাসপাতালের ডাক্তারবাবু ভর্তি করাচ্ছে না। কেন ভর্তি করাচ্ছে না? ডাক্তারবাবু বলছে, আপনার বাড়ির লোককে যে আমি ভর্তি করাবো, তাকে তো হাসপাতালে রাখলে আমার খাবার দিতে হবে, অন্তত 2 বেলার খাবার। আমাদের কাছে তো টাকা নাই। তারা তো অসহায় ডাক্তারবাবুর দিকে তাকিয়ে থাকছে। তাহলে কী হবে? ডাক্তার বলে নিয়ে চলে যান, হয় জেলা হাসপাতাল অথবা আগরতলা, সবচেয়ে ভালো জিবি, পরিষ্কার বলে দিচ্ছে। তারা খুব খুশি। নিয়ে যাবো কী করে? বলে না, আমাদের অ্যাম্বুলেন্স আছে, তো নিয়ে যান। তারা তো ভীষণ খুশি, ঠিক আছে বড় হাসপাতালে যাব। অ্যাম্বুলেন্সের কাছে যাওয়ার পর ড্রাইভার বলছে, ডিজেল নাই তো, ওটা তো কিনতে হবে। বলে কিনে নাও। বলে না, আমাদের কাছে পয়সা কোথায়? ডিজেলের কিনবার জন্য পয়সা তোমাদের দিতে হবে। বলে তাই যদি আমরা দিতে পারতাম, ওষুধই তো কিনতে পারতাম। এটা কিরকম কথা হলো? আবার ডাক্তারের কাছে ছুটে যাচ্ছে। ডাক্তার বলবে, এই তো চলছে, কি করবো আমরা? তাহলে কি চলছেটা কি? কিসের ভিত্তিতে বলছে যে বিশ্বমানের মানে ব্যবস্থা হচ্ছে? 2টা-4টা খুব জটিল কঠিন রোগের অপারেশন হচ্ছে, বাইরে থেকে স্পেশালিস্টরা আসছে, আমাদের এখানকার ডাক্তার বন্ধুরা সঙ্গে থাকছেন, তারা অভিজ্ঞতা সঞ্চয় করছেন। এই 1-2টো এরকম ঘটনা ঘটিয়ে পরিপ্রেক্ষিতে যদি বলা হয় বিশ্বমান, এটা তো দায়িত্বজ্ঞান রক্ষার মানে মতো বিষয় মনে হচ্ছে না। তো আর একটু তো গভীরে যেতে হবে, কি হচ্ছে ব্যাপারটা। ফলে এই যে পরিস্থিতি চলছে, যেটা জিজ্ঞেস করলেন যে আপনার মানে কেমন চলছে, এই যে বিষয়গুলি চলছে, এই বিষয়গুলি পাহাড় সমতল উভয় ক্ষেত্রেই চলছে। পাহাড়ের অবস্থা আরো খারাপ। এডিসি তীব্রামথা দখল করেছে, তীব্রামথা তৈরি করেছে বিজেপি, তারা মিলেমিশেই করেছে। যিনি কংগ্রেসের নেতা ছিলেন, কংগ্রেস ছাড়লেন, বিজেপির সঙ্গে কথা বলেছেন, মথা তৈরি করেছেন, বাহ্যিকভাবে বিজেপির বিরুদ্ধে কথা বিভ্রান্ত করেছেন উপজাতি ভোটারদের, তারা জয় হাসিল করেছেন। আমি বিধানসভার পরের কথা এখন বলে সময় নাই বা নিলাম। এডিসি, এটা তো দেখবার মূল দায়িত্ব হচ্ছে রাজ্যপাল, সাংবিধানিক
সিদ্ধান্ত। রাজ্যপাল তো একা কিছু করতে পারবে না, রাজ্য সরকারকে আর্থিক দিক দিয়ে সাহায্য করতে হবে, ভালো অফিসার পাঠাতে হবে, যা আমরা বামফ্রন্ট সরকার থাকার সময় করতাম। এখন কি হচ্ছে, বেতনই তো ঠিক মতো পাচ্ছে না। রিটায়ারমেন্টে যারা গেছেন কয়েকশো, তারা বছরের উপর পেনশনের টাকা পাচ্ছে না, অনাহারে অধ্যাহারে দিন কাটায়, লজ্জায় বলতে পারছে না। অদ্ভুত ঘটনা আমরা দেখছি, এই এডিসির কর্তৃপক্ষ এবং এর মধ্যে ইলেক্টেড কিছু লোক দায়িত্বজ্ঞানহীনের মতো ট্রাইবেল নাচ গান দেখাবার জন্য শিল্পীদের নিয়ে ভারতবর্ষের বাইরে তারা চলে যাচ্ছে। কি করে তারা করতে পারছে এটা? এর থেকে বুঝতে পারছেন যে মানে তারা কোন জায়গায় সেখানে যেতে পারছে? দুর্নীতি আর সরকার, দুর্নীতি আর এডিসি কর্তৃপক্ষ সমার্থক হয়ে গেছে, কোনো ফারাক নেই এর মধ্যে। কাজে এই যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতি অসহনীয়, অভাবনীয়। এটা তো মানুষ বেশি দিন সহ্য করবে মনে করার কোনো কারণ নেই। এর থেকে বেরিয়ে আসবার রাস্তা মানুষ নিশ্চিত করবেন, এবং রাস্তা তো একটাই, ঐক্যবদ্ধ লড়াই, এর কোনো বিকল্প নাই। কি করে মুখ্যমন্ত্রী বলতে পারেন, তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত থেকে উন্নততর হচ্ছে? আমি পেছনে যাওয়ার দরকার নাই তো। গত ৪৫ দিনে সাবরুম থেকে আরম্ভ করে ধর্মনগর পর্যন্ত কি ঘটনাগুলি ঘটছে। এই 2 দিনের হাস্যকর যে বিধানসভার অধিবেশন করলেন, তাতেও বিরোধী দলের আসনে বসা বিধায়কদের অধিকাংশ এই বিষয়টাই তো সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করলেন, এবং তাদের কথাই বলতে দেওয়া হচ্ছে না, জবাব দেওয়া তো দূরের কথা। আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি হচ্ছে, এ তো আইনের শাসন, এটাকে হটিয়ে জঙ্গলের অরাজকতা চলছে। একদলীয় স্বৈরশাসন কায়েম করার জন্যে, বিরোধীদের কণ্ঠ রোধ করবার জন্যে, স্তব্ধ করবার জন্যে নির্বাচিত হওয়ার পর প্রথম 2-3 মাসের ব্যবধানে আক্রমণ কেন্দ্রীভূত করেছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে, তারপর বামফ্রন্ট, এরপর অবাম, অবিজেপি, যারা বিজেপির সঙ্গে যায়নি তাদের উপর আক্রমণ সংগঠিত করছে। আমি কংগ্রেসের কথা বলছি, যারাই বিজেপির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে কাউকে ছাড়ছে না। পার্টি অফিসগুলি একটার পর একটা আক্রমণ করছে, গাড়ি ঘোড়া পুড়িয়ে ছাই করে দিচ্ছে। একটা সভা সমাবেশ, প্রতিবাদ, বিক্ষোভ, এমনকি প্রতিনিধিমূলক ডেপুটেশন পর্যন্ত তারা দেওয়ার জন্য সুযোগ দিচ্ছে না। এটা কিসের লক্ষণ? এই যে একদলীয় স্বৈরশাসন বলছি, এটা তো শুধু একদলীয় স্বৈরশাসন না, এটা ফ্যাসিস্ট ছিল ব্যাটাক চলছে, কাউকে কিছু করতে দেবে। এবং ত্রিপুরাকে তারা কি করেছে, এটা বীক্ষণাগার করেছে, একদম ল্যাবরেটরি। এবং এই ল্যাবরেটরির মূল কাজটা কি? সবাইকে পায়ের তলায় চাপা দিয়ে রাখবো, আমরাই শুধু কথা বলবো যারা ক্ষমতায় আছে। এমনকি তাদের সঙ্গীয় যে দল, তাদেরও তো কথা বলতে দিচ্ছে না। এখন তো তীব্রামতার সঙ্গেই সংঘর্ষ হচ্ছে। যাই হোক, সেগুলি বলে আমি সময় নেব না। এবং এই জায়গাটাতে ভুট্টাকেই প্রহসনে পরিণত করেছে। 2018-র পর থেকে আরম্ভ করে এই 2025-এর পর্যন্ত যতগুলি ভোট হয়েছে, ত্রিস্তর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোট, 2টো লোকসভার ভোট, বিধানসভার ভোট, বিধানসভার উপনির্বাচন, কোনো জায়গায় ভোটারদের একটা বড় অংশ, যাদেরকেই তাদের সন্দেহ হয়েছে, তাদেরকে ঘর থেকে বেরোতে দেয়নি। এবং ভোটারদের অনেকে বলছে, আরে আমরা তো ভোট দিতে গেলে আপনাদেরই দেব। আমার এখনো মনে আছে আমাদের উপনির্বাচনে যিনি মুখ্যমন্ত্রী হলেন নির্বাচনে জয়যুক্ত হয়ে, তালা এলাকার ভোটার নদীর ওই পারে তারা ভোট দিতে যাচ্ছে, স্বামী স্ত্রী গাড়ি দাঁড় করিয়ে, তাদেরকে যাতে বাধা দিচ্ছে। তারা বলছে, আরে এটা আমাদের কাছে গর্বের বিষয়, আমাদের এই কেন্দ্র থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি যদি জিততে পারেন, তিনি আবারও মুখ্যমন্ত্রী হবেন, এই কারণেও তো আমরা ভোট দিতে যাচ্ছি, আমাদেরকে তোমরা যেতে দিচ্ছ না। বলছে, না, এত পরিশ্রম করে দরকার নেই, আমরাই তো আছি। এবং এইগুলি কে বলছে? বিলুনিয়া সাবরুমের ছেলে। তখন তো বিচ্ছিন্নভাবে এটার ভোট হয়েছে। পরবর্তী সময়ে এই জিনিসই চলছে। এবং এই পদ্ধতি করে
এরা ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করছে, কিন্তু এতে পার্সেন্টেজ অফ ভোট বাড়ছে না, আসন সংখ্যা বাড়ছে না। এখানটাতেই ভয়, কারণ প্রতিশ্রুতি যেটা দিয়ে আপনি আলোচনা শুরু করলেন তার তো বাস্তবিত করে উল্টো পথে যাচ্ছে, জনবিরোধী ভূমিকা নিচ্ছে। মানুষ মেনে নেবে না, মানুষ ময়দানে নামবে, প্রতিবাদ করবে এবং লড়াইয়ের শক্তির জোরে অনিচ্ছুক হাত থেকে দাবি আদায় করবে। এটা যাতে করতে না পারে তার জন্য এই ফেসিস্ট সুলভ আক্রমণ। এবং এদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরায় যদি আমরা সাকসেসফুল হতে পারি তাহলে আস্তে আস্তে এটা ভারতবর্ষের অন্য রাজ্য নিয়ে যাব, যেখানে বিজেপি নাই। যদিও কাজটা কঠিন, ভারতবর্ষের বাকি রাজ্যগুলো তো ত্রিপুরার মতো ছোট ছোট রাজ্য না, বড় বড় রাজ্যে এটা করতে যাওয়া কতগুলি কঠিন আছে, কিন্তু এদের মাথায় আছে। এই কারণে যেটা বলছি যে এটাকে তারা বীক্ষণাগার হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে, কিন্তু এটা ত্রিপুরার মানুষ মেনে নেবেন মনে করছেন? মেনে নেবে না। সম্প্রতি আমরা লক্ষ্য করলাম থানায় গেলে আপনি যেটা বলছিলেন, সেই কি করে মুখ্যমন্ত্রী এগুলি বলেন? মহিলাদের বিরুদ্ধে আক্রমণ বাড়ছে। এরা যখন থানায় যাচ্ছে সবাই যেতে সাহস পাচ্ছে না, এর মধ্যে সাহস করে যাচ্ছে যারা যাচ্ছে। আমি সব থানার কথা বলছি না, একটা ছোট্ট অংশের থানাকে বাদ দিলে পর বড় অংশের থানায় দারোগা বাবুরা মামলাই রাখতে চায় না, গেলে পরে চেয়ার দেখিয়ে বসতেও বলে না, শুনেই বলছে কেন ঝামেলা করছেন, ফিরে যান এলাকায়, মণ্ডলের সঙ্গে কথা বলুন। তো অনেকে জিজ্ঞেস করছে মণ্ডল মানেটা কি? বলে আপনি মণ্ডল জানেন না? ত্রিপুরায় আছেন, যারা সরকার আছে তাদের বিধানসভা কেন্দ্রভিত্তিক কমিটি, এটাকে তারা মণ্ডল বলে, তার যারা নেতা তাদের সঙ্গে কথা বলুন, মীমাংসা করুন, আমাদের কাছে আসবেন, আমরা মামলা করব, তারপরে ওখানে যাবেন, পয়সা খরচ হবে এবং আরও বেশি ব্যতিব্যস্ত হবেন, অসুবিধায় পড়বেন। থানায় যদি দারোগাবাবু এই কথা বলেন, মানুষ যাবে কার কাছে? মুখ্যমন্ত্রী জানে না এটা? আরে আমি যখন বিরোধী দলের নেতা হিসেবে বিধানসভায় ছিলাম, এগুলো তো তথ্য ধরে ধরে বলবার চেষ্টা করেছি। আমি তখন দেখেছি মুখ্যমন্ত্রী মাথা নুয়ে দাঁড়িয়ে আছেন, জবাব দিতে পারছেন না। আপনার 10,323 বিধানসভা অভিযানে যাচ্ছেন, পিটিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে। তা আমি জিজ্ঞেস করার চেষ্টা করলাম, এটা কি আইন শৃঙ্খলা? বিধানসভা অভিযান করতে, এটা তো ডেমোক্রেটিক রাইট। আপনারাই তো তাদেরকে প্রলুব্ধ করে ক্ষমতায় এসেছেন, তাদের বড় অংশকে কাজে লাগিয়েছেন। বিধানসভা অভিযান মানে তারা তো বিধানসভার ভেতরে ঢুকে যাবে না, তাদেরকে একটা জায়গায় আটকাবেন, তাদের নেতারা আসবে, কথা বলবেন। এ তো আমরাও করেছি। এটা কি করছেন? এই যে আইন শৃঙ্খলা নিয়ে যা কথাগুলি বলছি, এই হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। হাসপাতালে গিয়ে বিধানসভা থেকে বেরিয়ে আক্রান্ত আহত যারা মাথা ফাটিয়েছে, যাদের পিঠ ফুলিয়েছে, যাদের, তাদের সঙ্গে গিয়ে কথা বলতে হয়েছে। বলে আরে আমাদের তো এগুতেই দিচ্ছিল না, কথা বলে তো দূরের কথা। বলে সব মিলিয়ে বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে যে কাণ্ড চলছে, তারপরে তারা কি করে সমস্ত কথাবার্তা বলে, চুরি ডাকাতি রাহাজানি দিন দুপুরে হচ্ছে এবং কতগুলি জায়গা তো চিহ্নিত হয়ে গেছে। আমি নাম উল্লেখ নাইবা করলাম, ত্রিপুরার মানুষ জেনে গেছেন এখন। ওখানে কোনো থানা নাই, ওখানে এগুলো পুলিশ পল্টন নাই, শাসক দল এবং তাদের সবাই যে কাণ্ড করছে ঘটনা তা না, ছোট্ট একটা অংশ তারা লুটের রাজত্ব কায়েম করেছে। এবং তাদের যারা নেতৃত্ব, এর মধ্যে কেউ কেউ জনপ্রতিনিধি আছেন, এদের মাসল পাওয়ারটাকে কাজে লাগিয়ে তারা আগে হয়তো জয় হাসিল করেছিল, সামনে হয়তো এইভাবেই জয় হাসিল করার চিন্তা করছেন। কিন্তু দলের ভেতরেও একটু বিবেচক যারা আছেন তাদের মধ্যেও কিন্তু প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। কিসের ভিত্তিতে বলছেন যে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে এগিয়ে চলেছে? এটা তো লজ্জাজনক, এটা অপ্রত্যাশিত। তিপ্রামথার নেতার দিক থেকে যে বিষয়টাকে সামনে এনে কথা বলছেন, এটা তো আসলে উপজাতি এবং বাঙালি অংশের মধ্যে বিভাজন, বিদ্বেষ, দূরত্ব তৈরি করার এটা হচ্ছে কৌশল। এবং তিপ্রামথা আমরা যদি একটু পেছন দিকে যাই, উপজাতি যুব সমিতি রাজবাড়িতেই তৈরি হয়েছে, কেমন না? এটা তো এখন নামান্তর, এটা মানে পরিবর্তিত হতে হতে এখন মথায় এসে দাঁড়িয়েছে। কিন্তু মূল যে রাজনীতি 67 সালে যে টিউজার্স তৈরি হয়েছিল, লক্ষ্য একটাই ছিল, উপজাতি জনগণের মধ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে প্রভাবের ভিত্তি, এটা দুর্বল করতে হবে, বিভ্রান্ত করতে হবে, একটা অংশকে নিতে হবে বাম বিরোধী শক্তির সঙ্গে, তা না হলে পরে বামফ্রন্টকে দুর্বল করা যাবে না। এটা মাথায় রেখে কিন্তু ওই কাজটা শুরু হয়েছিল
ওখানে পা রাখবার জায়গা পাচ্ছিল না। এই ধারা এখনো অব্যাহত আছে। এই লক্ষ্য নিয়ে এই যে কথাগুলো বলছে, আমি অমুক মহকুমার আমার, তমুক মহকুমা আমার, কেউ যদি সারা রাজ্যকে নিজের বলে, এটা নিয়ে আপনি ঝগড়া করে কি লাভ আছে? যে বলেন এটা তার নির্বুদ্ধিতা, সামন্ততান্ত্রিক যে মানসিকতা, রাজন্য শাসনের যে মানসিকতা, এই মানসিকতা নিয়ে কথাগুলি বলছেন, এগুলো মানে গণতন্ত্রের সাথে সাযুজ্যপূর্ণ না, হাস্যকর। একদম। এবং আমি যা লক্ষ্য করেছি তার পরবর্তী সময়ে তাদের দলের সমর্থকরাও বলছেন মাথাটা খারাপ হয়ে গেছে নাকি, কেমন না, এ তো কিছুদিন পরপরই একটার পর একটা নতুন স্লোগান নিয়ে হাজির হচ্ছে, কোনোটাই কার্যকরী বাস্তবায়িত করতে পারছে না। এখন তার অর্থ তো এই না, অবাস্তব অবান্তর কোনো কথা বললে তো মানুষ কেন গ্রহণ করবে? এটা তাদের দলের সাধারণ সমর্থকরাই কিন্তু এই প্রশ্নটা তুলতে শুরু করেছেন। এবং এই সমস্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে কী হচ্ছে, কিছু কিছু আছে অতি উৎসাহী, যেমন বিশ্রামগঞ্জে বলছে, হ্যাঁ সেই সেখানে এই ত্রিপুরামথার একজন বলছেন যে বিশ্রামগঞ্জ এলাকার মধ্যে তারা অনুপজাতি অংশ কত তা হিসেব করে বলেছেন, আপনাদের হিসেব করে ফেলেছি, আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন না, আগামী এত মাসের মধ্যে এলাকা ছেড়ে যেতে হবে, এখানে থাকলে একমাত্র আমরাই থাকবো। অর্থটা কি? তো আপনি এই শব্দটা ব্যবহার করেছেন চূড়ান্ত উস্কানিমূলক, উল্টো দিক থেকে যেটা বললেন আমরা বললাম। সেই এদের স্রষ্টাকে, এদের স্রষ্টা হচ্ছে আনন্দমার্গ। আনন্দমার্গ আমরা যখন কলেজে পড়তাম সেই সময় তারা ছাত্র সংগঠন করতেন, ইউপিএসসি, ইউপিএসএ, হ্যাঁ ইউনিভার্সাল পার্টি স্টুডেন্টস ফেডারেশন। তাদের সঙ্গে আমাদের সেই সময় সম্মুখ সমর, আদর্শের শ্রেণী দৃষ্টিভঙ্গির রাজনীতি, এদের সঙ্গে লড়তে হয়েছে। তারপরে নকশালরা এসছে এবং এদেরকে পরিচালনা করতো পেছন থেকে আনন্দমার্গ। আনন্দমার্গ হচ্ছে ধর্মের আলখাল্লা পড়ে আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের যে ইতিহাস গভীরে ঢুকলে পরে দেখা যাচ্ছে এরা তো সন্ত্রাসবাদী কাজের সাথে যুক্ত। আমাদের রাজ্যে আমরা দেখেছি এটা। এবং কি হলো, ওইদিকে যেমন ট্রাইবেল বাঙালির মধ্যে বিরোধ এবং মূলত বাঙালি বিদ্বেষ উপজাতি সংগঠনের তরফ থেকে, এদেরকে মাঠে নামিয়ে এদেরকে দিয়ে উপজাতি বিদ্বেষ ছড়িয়ে বাঙালিদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে বিভাজনটাকে স্থায়ী করার চেষ্টা। এই উভয়ের সাধারণ মাঠে ময়দানে যারা কাজ করছে তাদের মধ্যে হয়তো মিলমিশ নাই, কিন্তু তাদের যে উভয়ের নেতৃত্ব, তখনই আমরা বুঝতে পেরেছিলাম এরা উপরে বসে নিজের আলোচনা করে পরিকল্পনার ছকে নিয়ে নিজেদের কর্মী বাহিনীকে মাঠে নামাচ্ছে। এবং এখনও আপনি যেটা বললেন যে গর্ত থেকে আবার অনেক দিন পরে উঠে এসেছে, একদম বামফ্রন্ট সরকারের সময় এরকম কুচকাওয়াজ সেই সাহসই তো দেখাতে পারেনি। তা এখন এই সাহসটা কে দিচ্ছে? আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী কিছু বলছে না, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, চুপচাপ থাকছেন। বিজেপি দলের ভূমিকা কি? ধর্মের কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে তারা বিরোধ বাঁধাবার চেষ্টা করছেন। আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি গত বছর দুয়েকের মধ্যে, গত লোকসভা নির্বাচনের পর কতগুলি ঘটনা ঘটেছে, ধর্মনগর থেকে শুরু করে আপনার জিরানিয়াতে, বিশাল করে, উদয়পুরে, অমরপুরে, আমি তো কয়েকটা উল্লেখ করলাম এখানে। এগুলি কারা করছে? তাহলে এক অংশ বাঙালি বিদ্বেষ, আরেক অংশ ট্রাইবেল বিদ্বেষ, আর এক অংশ ধর্মের কথা বলে মুসলিম বিদ্বেষ। তো কাজে এই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই ঘটনাগুলি ঘটছে জানেন না, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে রিপোর্ট যায় না, সকাল বিকাল তার কাছে রিপোর্ট যাচ্ছে। এই জায়গায় তিনি কোনো কথা বলছেন না, কি করে কথা বলবেন? তার দলই তো, এবং যাদের উপর নির্ভর করে তার দল চলছে, সরকার চলছে, তারাই তো বিভাজন তৈরি করার চেষ্টা করছে, যেটা ত্রিপুরায় ছিল না, ধর্মের কথা বলে মানুষের মধ্যে বিভাজন, এটা এখন যুক্ত হয়েছে। ফলে এই যে পরিস্থিতিটা চলছে, এটা কিন্তু খুব প্রকৃত অর্থেই উদ্বেগজনক, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। একে মোকাবেলা কে করবেন? ত্রিপুরার মানুষই করবেন। ত্রিপুরার মানুষ লড়াইয়ের অভিজ্ঞতায় সঞ্জীবিত। এই বিভাজনের বলিরেখা অতিক্রম করে উপজাতি আর উপজাতি উভয়ের মধ্যে ঐক্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্ম নির্বিশেষে তাদের মধ্যে যে গণতান্ত্রিক ঐক্য সংহত করেই
প্রতিক্রিয়ার শক্তি, জনবিরোধী শক্তি তাদেরকে কুণ্ঠাসা বিচ্ছিন্ন রাজনৈতিক লড়াইয়ে পরাস্ত করেই জনদরদী বামফ্রন্ট সরকার তারা প্রতিষ্ঠিত করেছিলেন। তারা শেষ হয়ে যায়নি। শেষ যদি হয়েই যেত তাহলে ফ্যাসিস্ট সুলভ সরকার চলছে কেন? গণতন্ত্রকে ধ্বংস করছে কেন? রিগিং করে সরকারে থাকতে হচ্ছে কেন? এটা তো বুঝতে হবে। কাজেই এই জায়গায় নয়া ফেসিবাদী যে পথে সারা দেশে বিজেপি যাওয়ার চেষ্টা করছে ক্ষমতা কুক্ষিকৃত করার জন্য, ত্রিপুরাতে তো এর পরীক্ষা নিরীক্ষা বছর 5 আগেই শুরু হয়েছে। এটা ত্রিপুরার মানুষ মেনে নেবেন এটা মনে করার কারণ নেই। অতীত অভিজ্ঞতায় সঞ্জীবিত ত্রিপুরার মানুষ, আমরা যেটা বলবো, বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সব বিষয়ে আমরা একমত নাও হতে পারি। একটা জায়গায় আমাদের আসতে হবে, এই যে বিভাজনের ঘৃণ্য চক্রান্ত চলছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একদিকে জীবনযাত্রা নির্বাহের জন্য অর্থনীতির যে মূল সমস্যাগুলো, যেগুলো আপনি প্রশ্ন করে কিছু কিছু অল্প সময়ের মধ্যে আমি উল্লেখ করার চেষ্টা করলাম, যেগুলির সমাধান না হলে পর মানুষ বাঁচবেন কি করে? অন্যদিকে এই খেয়ে পড়ে বেঁচে থাকতে গেলে পরে কথা বলবার অধিকার তো গণতন্ত্র চাই, তার জন্য ঐক্য চাই, সংগতি চাই। এর জন্য এই যে বিষয়গুলো যেগুলোর মূলে আঘাত করার চেষ্টা করছে, সংবিধান বিরোধী ভূমিকা নিচ্ছে, এটার বিরুদ্ধেও কিন্তু রুখে দাঁড়াতে হবে। দুটো নিয়েই এই শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। যারা এক্ষেত্রে ভূমিকা নিতে দুর্বলতা দেখাবেন তারা জনগণের কাছে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমাদের দৃঢ় বিশ্বাস যে ত্রিপুরার বৃহত্তম অংশের মানুষ এই যে ঘটমান যে বিষয়াবলী নজর রাখছেন, নিজেরা কথা বলার সময় তাদের বিরক্তি উদ্বেগ প্রকাশ করছেন, এর থেকে বেরিয়ে আসবার জন্য তারাও কিন্তু সেখানে নিজেদেরকে সেভাবে তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু এই যে আন্দোলনের যে নেতৃত্ব, তাদেরকে সাহসী ভূমিকা নিতে হবে। মানুষের উপর আমাদের বিশ্বাস আছে, বিশ্বাস হারালে তো চলবে না। সেই বিশ্বাস রেখে অগ্রসর হতে হবে। চট করে বললেই হাজার হাজার মানুষ রাস্তায় যে হঠাৎ করে বেরিয়ে আসবেন ঘটনা তা না, কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞতার নিরিখেই মানুষ একটা সময় যখন বুঝবেন পেছনে যাওয়ার আর জায়গা নেই, দেয়ালে পিঠ, সামনে শত্রু বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে, আত্মরক্ষা করতে গেলে পর, বেঁচে থাকতে গেলে পর তাকে মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। এই অভিজ্ঞতার নিরিখে মানুষ এগিয়ে যাবেন, এই বিশ্বাস আছে।